নমস্কার। গল্পের সাথে কিছুক্ষণে আমি প্রিয়াঙ্কা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা শুনছি বুদ্ধদেব গুহর একটি অসামান্য উপন্যাস কোয়েলের কাছে। আজ আমরা এই উপন্যাসের চতুর্থ পর্ব শুনব। আসুন তাহলে সকলে মিলে এই উপন্যাসের চতুর্থ পর্ব আমরা শুনে নিই। ফিরে এসে রুমান্ডিতে আবার বেশ গুছিয়ে বসেছি। তবে আমরা এখান থেকে ফেরার পরদিনই যশবন্ত টেলিগ্রাম পেল। ওর মার স্বাস্থ্যের ক্রমাবনতি ঘটেছে, সুতরাং ওকে চলে যেতে হলো হাজারিবাগ। দেখতে দেখতে 3টে দিনও কেটে গেল, অথচ কোনো খবর পাঠালো না। বেশ চিন্তায় আছি। এদিকে কোয়েলে ঢল নেমেছে, অনেক মাছ ধরা পড়েছে। বাগে চম্পা থেকে প্রায়ই নানা রকম ছোট বড় মাছ ধরে গ্রামের লোকেরা আমার জন্য পাঠায়। দাম দিই, খুশি হয়ে নেয়। পাহাড়ি নদীর মাছের বড় স্বাদ। টাবরকে সেই যে বলেছিলাম শিকারে যাওয়ার কথা, তা সে মনে রেখেছে। শিরিনপুর থেকে ফিরে আসার পর থেকেই বারবার আমাকে বলছে, চালিয়ে হুজুর, এক রোজ পড়াহা মারকে আয়। গাঁয়ের লোকেরা শুয়োর বড় আনন্দ করে খায়, কিন্তু এদিকে আমার গুরু তো হাজারিবাগে। গুরু ছাড়া শিকারে যাই বা কি করে? শেষে একদিন না থাকতে পেরে বলেই ফেললাম, যশবন্ত না থাকলে শিকারে যেতে আমার ভয় করে। টাবর তো হেসেই বাঁচে না, বলে, যশবন্ত বাবু বড় শিকারী, সে বিষয়ে সন্দেহ নেই। তা বলে টাবরই বা কম কিসের? তার এই মুঙ্গেরি গাদা বন্দুক দিয়ে সে মারেনি এমন কোনো জানোয়ার তো নেই জঙ্গলে, একমাত্র হাতি ছাড়া। ভাবলাম যাব তো শুয়োর মারতে, ভয়ের কি? সেই কথাটা কিঞ্চিত সাহস সঞ্চয় করে বলতেই বুড়ো তো মারে আর কি। বলে, বারাহ কনসা ছোট জানোয়ার হ্যাঁ, শুয়োরকে ওরা বাঘের চেয়ে কম ভয় করে না। শুয়োর আর ভাল্লুক নাকি ওদের সবচাইতে বড় শত্রু। বিনা প্ররোচনায় বিনা কারণে এরা যখন তখন আক্রমণ করে বসে। তাড়া করে মাটিতে ফেলে মানুষের উড়ু থেকে আরম্ভ করে সোজা পেট অবধি ধারালো তাঁতে চিরে ফালা ফালা করে দেয় শুয়োর। সেই রকমভাবে শুয়োর চিল্লে মানুষকে বাঁচানোই মুশকিল হয়। আর ভাল্লুক তো আরও ভালো, যখন দয়া করে প্রাণে না মারে তখন সে এক খাবলায় হয় কান, নয় ঠোঁট, নাক ইত্যাদি খুবলে নেয়। তাছাড়া নখ দিয়েও একেবারে ফালা ফালা করে দেয়। এতদিনে বুঝলাম, এই জঙ্গলে পাহাড়ে যেসব ভয়াবহ বিকৃত মূর্তি দেখি রাতে, যাদের আধো অন্ধকারে দেখে ভয়ে আঁতকে উঠতাম প্রথম প্রথম, তারাই সব ভাল্লুক কবলিত হতভাগ্য মানুষ। টাবর বলল, নায়া তালাওয়ের পাশে সটি খেতে শুয়োরের দল রোজই সন্ধে হলে নামে। ইয়া ইয়া বারকা বারকা দাঁতালো শুয়োর, নির্ঘাত গেলে মারা যাবে। আমি বললাম, মাচা টাচা বাঁধা আছে? টাবর বলল, মাচা কি হবে হুজুর, মাটিতেই লুকিয়ে বসে মারব। শুনেই তো অবস্থা কাহিল। বললাম, না বাবা, এই বৃষ্টি বাদলায় মাটিতে বসে শিকার টিকার আমি করি না। টাবর মনক্ষুণ্ণ হয়ে চলে গেল। ইদানিং কিন্তু সকালে বিকালে একা একা বন্দুক হাতে হাঁটি হাঁটি পা পা করে এদিকে ওদিকে যাই। তবে বড় রাস্তা ছেড়ে খুব একটা অন্যত্র ঢুকি না। গা ছমছম করে। বড় রাস্তার আশেপাশে যা পাখি টাখি পাই তাই মারি। যশবন্ত বলেছিল, এইরকম শিকারকে বলে পট হান্টিং, খাদ্য সংগ্রহের জন্য। সুহাগী নদীর রেখায় যশবন্তের বসবার প্রিয় জায়গাটার কাছেই একটা বড় গাছে সন্ধ্যের মুখে মুখে প্রচুর হরিয়াল এসে বসত। ওখানে গিয়ে প্রায়ই মারতে লাগলাম হরিয়াল। ভালো করে নিশানা করা যায় না, পাখিগুলো বড় চঞ্চল, এক জায়গায় মোটে বসে থাকে না। কেবলই এডাল থেকে ওডালে তিরিং তিরিং করে লাফায় আর কিচিরমিচির করে। তবে বড় ঝাঁক থাকলে এক গুলিতে আমার মতো শিকারিও 3-4টে ফেলে দিত। পাখিগুলোর ঘন সবুজ রং,
বুকের কাছে যেন একটু হলদেটে সাদা। মাংস ভারী ভালো, আর আমার জুম্মান যা রোস্ট বানাতো সে কি বলবো। বন্দুকের ফাঁকা টোটার বারুদের গন্ধ শুকতে ভালো লাগতো, মরা পাখির ঝপ করে গাছ থেকে পড়ার আওয়াজ ভালো লাগতো। বুঝতে পারতাম যে আরও কিছুদিন থাকলে আকৃতিগত পার্থক্য ছাড়া যশবন্তের সঙ্গে প্রকৃতিগত পার্থক্য বলে কিছুই থাকবে না। যাকে একদিন ঘৃণাও করতাম সেই জঙ্গলির সঙ্গে একেবারেই একাত্ম হয়ে যাব। যশবন্ত চলে যাবার পরই আমার বাংলোর পেছনের পুটুস ঝোপে একটা বড় খরগোশ মেরে তাকে যশবন্তের মতো বাঁশ পোড়া করে খেয়েছি। এমনি খরগোশের মাংসে যে একটা মেটে মেটে আষ্টে গন্ধ থাকে, সেটা এভাবে রান্না করে খেলে একেবারে থাকে না। গুরুর অবর্তমানে আমি নিজের চেষ্টায় যে কতদূর এগিয়ে গেছি সেটা ভাবলে নিজেরই আশ্চর্য লাগে। গুরু কবে ফিরবে এবং তাকে এসব গল্প করব সেই ভাবনায় বিহ্বল হয়ে আছি। শুয়োর মারতে পারমিট লাগে না, বছরের সব সময়ই মারা চলে, আর সেই জন্যেই এত বিপত্তি। ইতিমধ্যে আবার একজন লোককে ওই নয়া তালাওয়ের কাছে শুয়োর ফেলেছে। কাল আবারও এসে টাবর বললাম, তুমি নিজে গিয়ে মারছো না কেন টাবর? টাবর বলল, আমার বন্দুক বিগড়ে আছে, ঘোড়াটা ঠিক মতো পড়ে না, তাই ওরকম বন্দুক নিয়ে অত বড় দাঁতাল শুয়োরের সামনে যেতে ভরসা পাই না। ভাবলাম আমার বন্দুকটা টাবরকে দিয়ে দিলেই তো কার্য সমাধা হয়, কিন্তু পরক্ষণেই মনে পড়ল যশবন্তের কথা। কলকাতার শিকারীরা এসে এখানে তাস খেলে আর বিয়ার খায়, এবং তাদের বন্দুক নিয়ে জঙ্গলি শিকারীরা শিকার করে। তারপর এসব জানোয়ারের চামড়া মাংস কলকাতায় নিয়ে গিয়ে নিজেরা মেরেছে বলে জাহির করে, আর ড্রয়িং রুমে বসে ন্যাকা মেয়েদের কাছে রোমহর্ষক শিকারের গল্প করে। সুন্দরী মেয়েরা শোনে আর উ আ ইত্যাদি নানা রকম গা শিশিরানো আওয়াজ করে। অতএব এই বন্দুক দেওয়া যাবে না। টাবরকে বললাম, তবে চলো কালই যাওয়া যাবে। সকালে যশবন্তের চিঠি এলো হাজারিবাগে ছাপ মারা। লিখেছে মায়ের নিউমোনিয়া হয়েছে, আরও 7 দিনের আগে আসতে পারছে না, একটু সুস্থ করে আসবে। আমি যেন অবশ্যই একদিন নৈহারে গিয়ে ওর বাংলোর তত্ত্ব তল্লাশ করে ওর চাকরকে কিছু নির্দেশাদি দিয়ে আসি। খবর অবশ্য ওর অফিস থেকেও দেবে। তাছাড়া 2 রকম সম্বরের মাংসের আচার তৈরি করে রেখেছেও, তারই একরকম যেন আমি নিয়ে আসি, এবং অন্যরকম আচারটা যেন খোস্তা সুমিতা বৌদিকে ডালটনগঞ্জে পৌঁছে দিই। চাকরটা ওর ভাল্লুকের বাচ্চাটা ঠিকমতো যত্ন আত্তি করছে কিনা তাও যেন দেখে আসি, ইত্যাদি ইত্যাদি। যেতে হবে একদিন যশবন্তের নৈহারে, আগে কখনো যায়নি। বেলা থাকতে থাকতে টাবর এসে পৌঁছল। বলল, চলিয়ে হুজুর, आप भी चल देने से शाम को पहले पहले पहुंच जाएगा। আমি বললাম, এত তাড়াতাড়ি কি? জিপ নিয়ে গেলেই তো হবে, পরেই যাব। টাবর একগাল হেসে বলল, হা 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 হা, তু হর জিপে না চল থু। ভাবলাম এমনই অগম্য জায়গা। 2 পৌনে 3 ইঞ্চি আলফাম্যাক্স এলজি এবং 2টি স্পেরিক্যাল বল নিয়ে টাবরের সঙ্গে বন্দুক কাঁধে ঝুলিয়ে রওনা হলাম। টাবর নিজের বন্দুকটাও নিয়েছে। দেগে তো দেবে, তারপর ফুটুক না ফুটুক, আমি হেন বড় শিকারী তো আছি। সঙ্গে চৌথা বলে সুহাগী গ্রামের আর এক বুড়োও চলল কাঁধে একটা ঝকঝকে টাঙ্গি নিয়ে। শেষ বিকেলে সোনালি আলো বর্ষার চকচকে বন জঙ্গল ঝিকমিক করছে। আমার বাংলো থেকে ঢালু হয়ে নেমে গেছে রাস্তাটা বেশ ঘন জঙ্গলের মধ্যে দিয়ে। রোদ এসে পড়েছে জঙ্গলের ফাঁকে ফাঁকে। ধান হয়েছে জায়গায় জায়গায়, গাছের গোড়াগুলোতে একটু একটু জলও রয়েছে কোথাও কোথাও। পাহাড়ের ঢালের গায়ে খাঁজ কেটেও ফসল ফলিয়েছে ওরা। পথে এক জায়গায় একসঙ্গে প্রায় 100-150 বিঘা জমি নিয়ে আম বাগান। ডালটনগঞ্জের কোনো জমিদার নাকি এখানে শখ করে আম লাগিয়েছিলেন।
এখানের আমে পোকা হয় বেশ। গরমের দিনে ভাল্লুকের এটা একটা আড্ডাখানা হয়ে ওঠে সন্ধ্যের পর। নয়াতালাও থেকে ফেরার মুখে কত লোক যে এই পথে এইখানে ভাল্লুকের মুখে পড়েছে তার লেখাঝোকা নেই। আপনি বাতচিত বিলকুল বন্ধ হুজুর, হাম লোগ পৌঁছ চুকে হ্যাঁ, বলল টাবর। অস্তগামী সূর্যের বিষণ্ণ আলোয় নয়া তালাওয়ের উঁচু বাঁধ দেখা যাচ্ছিল। এক ঝাঁক হুইসলিং ঢিল চক্রাকারে তালাওয়ের ওপর উঠছিল শীষ দিতে দিতে। একটি ধূসর জাঙ্গিল মন্থর ডানায় উড়ে চলছিল রুমান্ডির দিকে। তালাওটি খুব যে বড় তা নয়, বর্ষার ঘোলা জলে ভরা। অনেকগুলো নালা এতে পাহাড়ের এদিক ওদিক থেকে এসে মিশেছে। মধ্যেকার জল অপেক্ষাকৃত কম ঘোলা। পাশে পাশে নানা রকম জলজ উদ্ভিদ আছে। সরবনের মতো ছিপছিপে ডাটা গাছ, স্পাইডার লিলির মতো ছোট ছোট ফুল, হিঞ্চে কলমির মতো অনেক নাম না জানা শাক, অনেক রঙের। তালাওয়ের একটা পাশে আগাগোড়া সটি আর কচু লাগানো। টাবর দেখালো শুয়োরের দল গর্ত করে আর সেগুলোকে লাট করে আর কিছু বাকি রাখেনি। কচুবন আর সেটিবনের গা ঘেঁষে বিরাট একটা বাজ পড়া বট গাছ। আসন্ন সন্ধ্যার রক্তিম আকাশের পটভূমিতে প্রেতাত্মার মতো অসংলগ্ন ভঙ্গিতে আকাশের দিকে হাত তুলে দাঁড়িয়ে আছে। আমি আর টাবর সেই গাছের গোড়ার ফোকরের মধ্যে ঢুকে বসলাম প্রায় মাটির সমান্তরালে। বসবার আগে টাবর পাথর ছুঁড়ে তার ভেতরের শঙ্খচূড় কি গোখরো সাপ যে নেই সে বিষয়ে নিশ্চিত হয়ে নিল। চৌথাপুরোকে টাবর তালাওয়ের অন্য পারে পাঠালো। ওদিকে জঙ্গলের ভেতরে কোনো গাছে উঠে বসে থাকতে বলল। গুলির শব্দ শুনলে যেন আসে। একটু পরেই অন্ধকার হয়ে যাবে। সোদা মাটির গন্ধ উঠছে চারদিক থেকে। চারিদিকে এমন একটা বিষণ্ণ শান্তি, এমন একটা অপার্থিবতা যে কি বলবো। শাল সেগুনের চারারা বর্ষার জলে একেবারে সতেজ সরল হয়ে পত্রপল্লব বিস্তার করেছে। একটা টিটি পাখি কোথা থেকে উড়ে এসে বেশ কিছুক্ষণ টিটির টি 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 করে জলের ধারে ধারে ডেকে বেড়ালো। তারপর হঠাৎই ডুবন্ত সূর্যটাকে যেন ধাওয়া করে গিয়ে জঙ্গলের অন্ধকারে হারিয়ে গেল। এখন সম্পূর্ণ অন্ধকার। তবে শুক্লপক্ষ ছাড়া জঙ্গলে কখনো নিশ্চিদ্র অন্ধকার হয় না। বিশেষ করে জলের পাশে থাকলে তো অন্ধকার বলে মনেই হয় না। তাছাড়া আজ অষ্টমী কি নবমী হবে। সন্ধ্যার অব্যাহতির পরেই এখানে যা চোখে পড়ে তা হচ্ছে সন্ধ্যা তারা। অমন শান্তিতে ভরা পান্নার মতো সবুজ, কান্নার মতো টলটলে তারা বুঝি আর নেই। দপদপ করে জ্বলবে, নিঃশব্দে কত কি কথা বলবে হাওয়ার সঙ্গে বনের সঙ্গে। জলের পাশে কটকটে ব্যাঙগুলো ডাকতে লাগলো কটর কটর করে। ওপাশের জঙ্গল থেকে একটা হায়না বিকট অট্টহাসি হেসে উঠল। হঠাৎ আধো অন্ধকারে দেখলাম একজোড়া অ্যালসেশিয়ান কুকুরের মতো শেয়াল আমাদের থেকে বড়জোর 30 গজ দূরে চকচক করে জল খাচ্ছে। নিস্তব্ধ জলে সন্ধ্যা তারা ছায়াটা এতক্ষণ নিষ্কম্প ছিল। এখন জলে ঢেউ লাগাতে কাঁপতে কাঁপতে সবুজ ছায়াটা তালাওয়ের মধ্যে চলে গেল। এই জঙ্গলে অ্যালসেশিয়ান কুকুর কোত্থেকে আসবে? নিশ্চয়ই শিয়াল। জল খেয়ে শিয়াল দুটো চলে গেলে টাবর ফিসফিসিয়ে কানে কানে বলল, ডাবল সাইজ কা থা হুজুর। আমি শুধলাম, ক্যা থা? ও বলল, হুন্ডার অর্থাৎ নেকড়ে বাঘ। আমি বললাম, ওগুলো যে নেকড়ে তা আগে বললে না কেন, মারতাম। টাবর তাচ্ছিল্যের সঙ্গে বললে, छोड़िए, वो मार के क्या होगा, 2 को শুয়োর পিটা दीजिए, खाने में मजा आएगा। প্রায় রাত 1 প্রহর হলো। বেশ মশা। হাওয়ার বেগটা একটু কম হলেই মশার প্রকোপ বাড়ে। শুয়োরের বাচ্চাদের পাত্তা নেই। অন্ধকারে কচু গাছগুলোকে শুয়োর কল্পনা করে করে চোখে ব্যথা ধরে গেল। এমন সময় আমাদের পেছনের জঙ্গলের দিকের মাটিতে ঘৃণায় পদাঘাত করলে যেমন শব্দ হয়
তেমন আওয়াজ হলো এবং একাধিক শক্ত পায়ের পদধ্বনি ভেসে এলো। টাবর আমার গায়ে আঙুল ছুঁয়ে হুঁশিয়ার করে দিল। দেখতে দেখতে প্রায় গাধার সমান উঁচু একটা দাঁতালওয়ালা শুয়োর আমাদের সামনে বেরিয়ে এলো জঙ্গল ছেড়ে। মাঝে মাঝে থেমে দাঁড়িয়ে পা দিয়ে এমন জোরে জোরে মাটিতে পদাঘাত করতে লাগলো যে বলার নয়। ফুলঝুরির মতো চারিদিকে ছিটকে পড়তে লাগলো সেই মাটির গুঁড়ো। শুয়োরের চেহারা দেখে আমার বড়ই ভয় হলো। আমরা প্রায় মাটির সমান্তরালে বসে থাকতে শুয়োরটাকে আরও বেশি বড় বলে মনে হচ্ছিল। তার পেছনে আরও 4-5টা শুয়োর দেখা গেল। বড় শুয়োরটা আমাদের দিকে কোনাকুনি করে একবার দাঁড়ালো। কানটা দেখা যাচ্ছে, ধীরে ধীরে পুরো শরীরটা দেখা যাচ্ছে পাশ থেকে। ভাবলাম এই মহেন্দ্রক্ষণ। তারপর গুরু যশবন্তের নাম স্মরণ করে বন্দুক তুলে বন্দুকের সঙ্গে ক্ল্যাম্পে লাগানো টর্চের বোতাম টিপেই ঘোড়া টেনে দিলাম। সঙ্গে সঙ্গে ধপ করে একটা আওয়াজ এবং গগন নিনাদি এমন চিৎকার হলো যে বলার নয়। সেই চিৎকার চারিদিকের জলে জঙ্গলে পাহাড় বনে ধ্বনিত প্রতিধ্বনিত হলো। সবিস্ময়ে ও সভয়ে দেখলাম যে বড় দাতাল শুয়োরটি পড়ে গেছে মাটিতে এবং অন্য শুয়োরগুলো চাচা আপন প্রাণ বাঁচা বলে তেড়ে ছুটেছে জঙ্গলমুখ। বেশ আত্মতৃপ্তির সঙ্গে ফোকর দিয়ে বেরিয়ে টাবরের সঙ্গে কথা বলতে যাব, এমন সময় অতর্কিতে সেই সেঞ্চুরিয়ান ট্যাঙ্কের মতো শুয়োর নিজের চেষ্টায় অধপতিত অবস্থা থেকে উত্থিত হয়ে প্রায় হাওয়ায় উড়ে আমাদের দিকে তেড়ে এলো। সে যে কি ভয়াবহ দৃশ্য তা কল্পনা করা যায় না। প্রথমেই মনে হলো বন্দুকটা ফেলে দৌড়ে প্রাণ নিয়ে পালাই, কিন্তু সেই সময়ই বা কোথায়? আমার এই মুহূর্তে চিন্তার মধ্যেই কানের পাশে কামান দাগার মতো একটা শব্দ হলো। বাবাকে বলে থপ করে বসে পড়লাম। বেঁচে আছি যে বুঝলাম সেই সময়ই, যখন আমাদের পায়ের কাছে এসে অত বড় বরাহ বাবাজি হুড়মুড়িয়ে মাটি ছিটকিয়ে গুচ্ছের কচু গাছ ভেঙে ধপাস করে আছড়ে পড়ল। তারপর 32 পাটি বিগলিত হয়ে বলল, তোমার হাত তো बढ़िया बा, একদম কানপট্টিয়া মে লাগল থু। শুয়োরটার দাঁতটা বেশ বড়, দেখলে ভয় লাগে। টাবর শুয়োরটার কাঁধে উল্টো মুখে ঘোড়ার মতো বসে লেজটাকে আঙুল তুলে উঁচু করে দেখালো। বেশ কালো পুরুষ্টু লেজ, ডগার দিকে খোঁচা খোঁচা পিচ্ছিরি দেখতে লোমের গুচ্ছ। টাবর বুনো শুয়োর আর পোষা শুয়োরের পার্থক্য বোঝালো। পোষা শুয়োরের লেজ শোয়ানো থাকে, আর জংলি শুয়োরের লেজ একটি জাজ্জল্যমান দুর্বিনয়ের প্রতীকের মতো উত্তুঙ্গ হয়ে শোভা পায়। আমরা কথা বলতে বলতে চাউথা বুড়ো অন্ধকারে টাঙ্গি ঘোরাতে ঘোরাতে কারিয়া পিরেতের মতো জঙ্গল ফুঁড়ে বেরুলো। শুয়োরটাকে দেখে তার যে কি আনন্দ! শুয়োরের মুখটাকে দুহাতের পাতার মধ্যে নিয়ে প্রেমিক যেমন প্রেমিকাকে আদর করে, সে ঠিক তেমনভাবে আদর করে নিল। জানি না কতদিন আর কতদিন যশবন্তের কাছে স্বীকার করার বিপক্ষে বক্তৃতা করতে পারব। আমার বক্তব্যই ঠিক, কিংবা যশবন্ত এবং যশবন্তের সাকরেদ এই টাবর চৌথা, এদের সকলেরই সরব ও নীরব বক্তব্যই ঠিক, তা নিয়ে ভাববার অবকাশ ঘটেছে। সেই শিরশিরে হাওয়ায় নয়াতালাওয়ের ধারে মৃত শুয়োরের পাশে দাঁড়িয়ে হঠাৎ মনে হলো, আজ থেকে কমাস আগে যে শহুরে ছেলেটি রুমান্ডির বাংলোয় এসে জিপ থেকে নেমেছিল, সেই ছেলেটিতে এবং আজকের আমিতে যেন বেশ অনেকখানি ব্যবধান রচিত হয়ে গেছে। তাকে যেন পুরোপুরি খুঁজে পাচ্ছি না আজকের আমার মধ্যে। ভালো মন্দ বিচার করার যোগ্যতা বা ইচ্ছে আমার নেই। যশবন্তের জীবনই ভালো, না যে জীবনে আমি কলকাতায় অভ্যস্ত ছিলাম সেই জীবনই ভালো, তার উত্তরও আমার কাছে নেই। শুধু বুঝতে পারছি যে একটি জীবনের মধ্যে দিয়ে এসেছি এবং অন্য এক জীবনের চৌকাঠ মারিয়ে তাতে প্রবেশ করেছি। ভালো করলাম কি মন্দ করলাম জানি না। নৈহারের ছোট্ট অফিস, তার পাশে রেঞ্জারের কাঠের দোতলা বাংলো।
রাস্তার বিপরীত দিকে অনেকখানি ধুধু মাঠ, ওরা বলে টাঁড়। যশবন্ত বলে বিশ্বর টাঁড় জায়গা। কোনো নির্জন স্থান বোঝাতে হলেই যশবন্ত এই কথাটা ব্যবহার করে। একতলায় বসবার একটি ঘর, তাতে হাতির পায়ের টিপয়, বাঘের চামড়ার গালচে, মোটা সেগুন গাছের গুড়ির মোড়া, টেবিলের ওপর ব্যাম্বুসা আর্ডেন্সিয়ার ফুলদানিতে একগুচ্ছ ফিকে হালকা রঙা নাম না জানা ফুল, দেওয়ালে টাঙানো বাইসনের মাথা, ভাল্লুকের মুখ, সম্বরের শিং, বুনো মোষের শিং, দরজার সামনে চামড়ার পাপোশ এবং আরও কত কি। ঘরের বাইরে একপাশে একটি নেয়ারের চৌপাই, তার উপরে একটি চিতল হরিণের চামড়া বিছানো। ঘরে ঢোকার আগেই চোখে পড়ল যে ছোট ছেলেরা যেমন করে বাতাবি লেবু দিয়ে ফুটবল খেলে, তেমনি করে একটা ভাল্লুকের গাবলু গবলু কেলে কুচকুচে বাচ্চাকে নিয়ে যশবন্তের চাকর সামনের মাঠের করবি গাছগুলোর পাশে পাশে ফুটবল খেলছে। তাকে কিছু বলার আগে সে আমার কথা কেড়ে নিয়ে বলল, इसको कुछ भी तकलीफ नहीं हो रहा है हुजूर, ऐसे ही रोज सुबह रेंजा साहब इसके साथ खेलते हैं। আমি সভয়ে বললাম, এই কি খেলা? ও বলল, হাঁ। বুঝলাম যশবন্ত নিশ্চয়ই বলেছে ভাল্লুকরা খুব এক্সারসাইজ করনেওয়ালা জানোয়ার। বাড়িতে বেশি দিন বসে খেলে স্টিভেড্রের বাড়ির মেয়েদের মতো নাদুস নুদুস হয়ে যাবে, সুতরাং রোজ সকালে উঠে গুনে গুনে ওকে 50 বার লাথি মারবে, নইলে ওর গায়ে ব্যথা হবে। কিন্তু তারপর নিজের পায়ে ব্যথা সারাবার জন্য বেচারা রমনলাল যে কুয়োতলায় বসে কারুয়া তেল গরম করে পায়ে লাগাবে, এটা আর যশবন্ত ভাবেনি হয়তো। শোবার ঘরেও একটি নেওয়ারের খাট, তার উপরে ভাগলপুরি চাদর বিছানো, রাবারের একজোড়া বাথরুম স্লিপার, একজোড়া গামবুট, দেওয়ালের পাশে কাঠের স্ট্যান্ডে পরপর বন্দুক সাজানো, একটি 12 বোরের দুনালা বন্দুক, একটি 450-400 ডবল ব্যারেল রাইফেল, অন্যটি 30-06 ম্যানলিকার, যা দিয়ে ও গাড়ুয়া গুড়াঙের ঢালে হরিণ মেরেছিল। তাছাড়া .22ও একটি। জানালার পাশে একটি আয়না, তার নিচে একটি ব্রাশ এবং চিরুনি। কোনো রকম কসমেটিক বা আফটারশেভ লোশন ইত্যাদি ব্যবহার করে না যশবন্ত। আয়নার পাশে একটি কালী মায়ের ছবি, ছবির নিচে দুটি শুকনো রক্তমুখী জবা। যশবন্তের ঘরটা ওর মনেরই প্রতীক, নিরাভরণ। বইপত্র ইত্যাদির বালাই নেই। দেওয়ালের মধ্যে একটি ছোট কুলুঙ্গির মতো, তাতে নানা রঙের নানা সাইজের নিজ ঔষধির বোতল সাজানো। ঘরের সংলগ্ন বাথরুম, কাঠের দরজা ঠেলে ঢুকলাম। জানালা দিয়ে রাস্তাটা চোখে পড়ে। লাল ধুলোর রাস্তাটা সকালের রোদে শুয়ে আছে। ডাক হরকরারা চিঠির খয়েরি ঝুলি ঝুলিয়ে ধুলো উড়িয়ে সাইকেল চালিয়ে আসছে। বাথরুমে জানালায় শিক অথবা পর্দা নেই। একটা বড় টার্কিশ তোয়ালে মেলা রয়েছে। মুখ খোলা জবাকুসুমের শিশির গন্ধ ভুরভুর করছে। পরিষ্কার না করা অবস্থায় সেফটি রেজারটি পড়ে রয়েছে কাঠের বেসিনের উপর। সামনের দেওয়ালের আয়নাতে নিচের লতানো ফুলে ছাওয়া জানালায় বসে বড় বড় কামুক ঠোঁটে হা করে যে দ্বারকাকটা ডাকছে, তার ছায়া পড়েছে। রেঞ্জ অফিসের নানান জায়গা থেকে ফরেস্ট গার্ডরা এসে হাফ প্যান্টের নিচে খাকি শার্ট গুজে হাত নেড়ে কিসব আলোচনা করছে। দু একজন ফরেস্ট বাবুও এসেছেন। যশবন্তের ঘোড়া ভয়ঙ্করকে আস্তাবলে সহিত দলাই মলাই করছে, তার চটাং ফটাং আওয়াজ ভেসে আসছে। যশবন্তের এই ছোট্ট বাংলোয় বেশ কেমন একটা শান্ত তৃপ্তি আছে। বুদ্ধিমতী মধ্যবিত্ত মিষ্টি মেয়েদের মুখে যেমন দেখা যায়। যশবন্ত যেন বুঝেছে সুখ কোথায় আছে, সুখকে যেন হাত দিয়ে ছুঁয়েছে, ছুঁয়ে মুঠি ভরে কারো মসৃণ স্তনের মতো নেড়েচেড়ে দেখেছে। ভরা মুঠি দীর্ঘশ্বাস নিয়ে নিজেকে টুকরো টুকরো করে দূরে ছুঁড়ে ফেলেনি। সে সুখ ও জঙ্গলে পাহাড়ে ঘুরেই পাক, কি হুইস্কির বোতল ছুঁয়েই পাক,
কি করে যে সে পেয়েছে জানি না, কিন্তু ও সুখকে যে নিঃসন্দেহে পেয়েছে তা আমি নিশ্চিত বুঝতে পারি। একদিন সন্ধ্যার মুখে মুখে নয়াতালাও থেকে একজোড়া হাঁস মেরে টাবরের সঙ্গে ফিরছি। অন্ধকার প্রায় হয়ে এসেছে। এমন সময় পথের পাশে একটি পত্রবিরল নাম না জানা গাছে আকাশের পটভূমিতে দেখি স্পষ্ট হয়ে একটি হাঁসের মতো পাখি গাছের প্রায় মগ ডালে বসে আছে। পাখিটাকে হাঁসের মতো দেখতে, অথচ এ কেমন হাঁস যে জল ছেড়ে রসিকতা করার জন্য গাছের মগ ডালে বসে থাকে? তাছাড়া জোলো কোনো হাঁস গাছে বসে এমন কথা তো শুনিনি। আমি নতুন শিকারী, বাছবিচার পরে করি, গুলি করি, পাখি মাটিতে পড়ুক, তারপর চেনা যাবে কি পাখি এবং আদপে পাখি কিনা। গুলি করলাম। ওহ, আজকাল যা মারছি সে কি বলবো, একেবারে গুরুর মতন। গলি আন্দার জান বাহার, একদম সাথে সাথ। লদলদিয়ে পাখিটা পড়ল নিচে। এ যে দেখি হাঁসেরই মতো, জোড়া ঠোঁট, জোড়া পা। আশ্চর্য! বাগলোর হাতায় ঠুকেই দেখলাম যশবন্ত বারান্দায় চেয়ার পেতে বসে। কখন এলে, কবে এলে বলে ওকে আপ্যায়ন করতে না করতে ওর টাবরের হাতে ঝোলানো পাখিটাকে দেখে আমার দিকে চোখ কটমটিয়ে বলল, ও পাখিটাকে মারলে কেন? এটা কি পাখি জানো? আমি অপ্রস্তুত হয়ে বললাম, না, জানি না তো। যশবন্ত বেশ রাগ রাগ গলায় বলল, কি পাখি জানো না, ফটাস করে মেরে দিলে? এক রকমের উড্ডাক, অত্যন্ত দুষ্প্রাপ্য পাখি। একে আমি আজ 2 মাস হলো লক্ষ্য করছি। ভাবছিলাম অন্য কোথা থেকে আর একটা উড়ে এলে আমার রেঞ্জে এক জোড়া পাখি হবে, আর তুমি পাখিটাকে মেরে বসলে। টাবরকে খুব ধমকালো যশবন্ত আমাকে মারতে বারণ করেনি বলে, মানে ঝিকে মেরে বউকে শেখানো। তারপর বেশ বিরক্তির সুরে টেনে টেনে আমাকে বলল, আগে জঙ্গলকে চেনো, জানোয়ার পাখিদের চেনো, তাদের ভালোবাসতে শেখো, তারপরই দুমদুম করে গুলি চালিও। গাছে বসা পাখিকে গুলি করে মারতে কোনো বাহাদুরি নেই, যে কেউ মারতে পারে, কিন্তু মারবার আগে যে পাখিটির প্রাণ নিচ্ছ সে কি পাখি সেটা অন্তত ভালো করে জেনে নিও। তাকে আদপে মারা উচিত কিনা সেটা জেনে নিও। গাছ চেনো, পাখি চেনো, ফুল চেনো। জঙ্গলের এই শিক্ষাটাই বড় শিক্ষা, বুঝলে লাল সাহেব? গুলি করাটা কোনো শিক্ষার মধ্যেই পড়ে না, ওটা সবচেয়ে সোজা। গুলি করার মধ্যে কোনো বাহাদুরি নেই। জুম্মান কফি করে নিয়ে এলো। খুব লজ্জিত হয়ে রইলাম। কিছুক্ষণ পর শুধলাম, তোমার মা কেমন আছেন? যশবন্ত বলল, এখানকার মাল। মা তোমাকে একবার হাজারিবাগে নিয়ে যেতে বলেছেন, মানে টুটিলাওয়াতে। আমি বললাম, যাব, নিশ্চয়ই যাব। যশবন্তকে এমন খারাপ মেজাজে আমি কোনো দিন দেখিনি। সত্যিই তো, ও জঙ্গলের রেঞ্জার, কোনো রকম অনুমতি নিই না। তার উপর এমন যথেচ্ছভাবে যা মারার নয় তাই মেরে বেড়ায়। রাগ হওয়াটাই স্বাভাবিক, আমি হলেও রাগ করতাম। কফি আর চিড়ে ভাজা খেতে খেতে যশবন্ত হয়তো ভাবল যে ওরও আমার প্রতি ব্যবহারটা একটু বেশি রকম রূঢ় হয়ে গেছে। জানি না সেজন্য কিনা কিছুক্ষণ চুপচাপ থেকে বলল, জানো লাল সাহেব, আমি যখন তোমার মতো জঙ্গলে নতুন ছিলাম তখন এমনই ভুল করে আমি একটা পাখি মেরেছিলাম, হলুদ বসন্ত পাখি। আমি তখন একটি মেয়েকে ভালোবাসতাম, ডিএফও সাহেবের মেয়ে। আমি তখন ছোকরা রেঞ্জার। মেয়েটির নাম ছিল নিনি। শুধু এই হলুদ বসন্ত পাখি মারার অপরাধে সে আমার সঙ্গে সব সম্পর্ক চুকিয়ে দিয়েছিল। তা নাইলে আজ আমার জীবন হয়তো অন্যরকম হতো। অনেকক্ষণ আমরা দুজন চুপ করে বসে রইলাম। আমি বললাম, আমার খুব অন্যায় হয়েছে উট ডাকটা মেরে।
বিশ্বাস করো যশবন্ত, আমি জানতাম না। যশবন্ত বলল, তোমার তো অন্যায় হয়েইছে, কিন্তু তোমার চেয়ে বেশি অন্যায় টাবরের। ও জানতো ওটা কি পাখি এবং ও পাখি কতবার দেখতে পেয়েও মানিনি। ভারী বদমাশ শালা। আমরা দুজনেই আবার অনেকক্ষণ চুপচাপ করে বসে রইলাম। আমি বললাম, বহুদিন পরে আজ এলে, আজ রাতে আমার কাছে থেকে যাও যশবন্ত, বেশ গল্পগুজব করা যাবে। তুমি হাজারিবাগে যে কদিন ছিলে সে কদিন ভারী একা একা লেগেছে। তোমার আমার বন্ধুত্বটা যে রীতিমতো সর্বনাশা হয়ে উঠেছে তা বোঝা যাচ্ছে। যশবন্ত বলল, কথাটা মন্দ বলনি, থেকে গেলেও হয় আজ, তবে একটু হুইস্কি খেতে হবে। আর একটা শর্ত, কাল ভোরে উঠেই চলে যাব আমি। অনেক দিন ছুটিতে ছিলাম, অফিসে কাগজপত্র বহু জমে আছে। তাছাড়া পরশু আমাকে পাটনা যেতে হবে একটা এক্সেস ফেলিং এর কেসে। কেস উঠবে পরশু পরদিন, কদিন থাকতে হবে পাটনায় কে জানে। জুম্বানকে বলো তো তোমার এই উড ডাকটাকেই তাড়াতাড়ি রোস্ট করুক, শালাকে খেয়ে শালার দুঃখ মোচন করা যাক। এই বলে যশবন্ত উঠে গিয়ে ভয়ঙ্করের পিঠে ঝোলানো রাইফেল ও একটা ঝোলা নিয়ে এলো। রাইফেলটাকে ঘরে রেখে এলো। ঝোলা থেকে একটা হুইস্কির বোতল বের করলো। তারপর ঝোলাটিও ঘরে রেখে এলো। তারপর ভয়ঙ্করকে লাগাম খুলে পেছনের মহুয়া গাছের নিচে বেঁধে এসে বলল, রাতে খাওয়া দাওয়ার পর তোমার গ্যারেজে জিপের পাশে থাকবে ভয়ঙ্কর। বাইরেটাই বেশ জমাট বাঁধা অন্ধকার, আকাশটা মেঘলা আছে বলে। মাঝে মাঝেই মেঘ ফুঁড়ে সদ্য বিধবার সীতা বিষণ্ণতা নিয়ে শ্রাবণ মাসের চাঁদ উঁকি মারছে। ঝিঝি ডাকছে একটানা, রুমঝুম রুমঝুম। অনেক রকম ব্যাঙ, পোকা, জংলি ইঁদুর সবাই ডাকছে, চলাফেরা করছে। আমার বাংলোর চারপাশে কার্বলিক অ্যাসিড ভালো করে ছিটোই প্রতি সপ্তাহে। গরম আর বর্ষায় সাপের উপদ্রব বড় বেশি। এই অঞ্চলে শঙ্খচূড় আর বাদামি গোখরই বেশি। একবার কামড়ালে আর রক্ষে নেই। মাঝে মাঝে তারা আবার শর্টকাট করার জন্য বাংলোর হাতার মধ্যে দিয়ে, এমনকি কখনো কখনো আমার বারান্দার উপর দিয়েও যাতায়াত করে থাকে। প্রথম প্রথম কি যে অস্বস্তি লাগতো কি বলবো, আজকাল গা শোয়া হয়ে গেছে। গেটের পাশের নালায় প্রায় রোজই সন্ধে রাত্রিরে সব ব্যাঙ ধরে, আর সে এক উৎকট আওয়াজ। আজকাল আর মাথা ঘামাই না। শব্দ শুনে বুঝতে পারি পুরোটা গেলা হলো কিনা। মনে মনে বলি, গেলা হয়েছে, এখন যাও বাবা, আর জ্বালিও না। জুম্মান বারান্দায় আরও চেয়ার বের করে দিল। আমরা দুজনে বসলাম। যশবন্ত হুইস্কির বোতলটা খুলল। মাঝে মাঝে শাল পাতার চুটটায় টান লাগাতে লাগলো। আমি বললাম, যশবন্ত, একটা গল্প বলো, তোমার অভিজ্ঞতার গল্প। বলবো বলবো তো করো, কিন্তু বলো না কোনো দিন। তোমার তো কত রকম অভিজ্ঞতা আছে এই জঙ্গল পাহাড়ে। যশবন্ত কি বলতে গেল, এমন সময় হঠাৎ দূরাগত মাদলের শব্দ কানে এসে পৌঁছল। রাস্তাটা বাংলোর গেট পেরিয়ে কিছু দূর গিয়ে যেখানে বাঁক নিয়েছে সেখান থেকে। তারপরই একটি হ্যাচাকের আলোর রেশ নাচাতে নাচাতে এগিয়ে এলো। তারপর রোশনাই। হ্যাচাক জ্বালিয়ে বরযাত্রীরা চলছে, মধ্যে ডুলিতে পর। সব বরযাত্রীর হাতে একটি করে লাঠি, দুজনের কাঁধে গাদা বন্দুক, পায়ে নাগড়া, মালকোচা মারা সাজি মাটিতে কাঁচা ধুতি কুর্তা। মাদল বাজিয়ে হাড়িয়া খেয়ে আনন্দ করতে করতে সকলে চলেছে। ধীরে ধীরে বরযাত্রীর প্রসেশন আমাদের চোখের বাইরে চলে গেল। মাদলের আওয়াজ আবার ঝিঝিদের আওয়াজে ডুবে গেল। হ্যাজাকের আলোটা যেন লক্ষ লক্ষ ভাগে বিভক্ত হয়ে, লক্ষ লক্ষ জোনাকি হয়ে এই বর্ষণসিক্ত পাহাড় বনে ছড়িয়ে গেল। পিটপিট মিটমিট করতে লাগলো, কাছে আসতে লাগলো, দূরে যেতে লাগলো, দলবদ্ধ হতে লাগলো, দল ছুট হতে লাগলো।
যশবন্ত বলল, এই জঙ্গলে এক অদ্ভুত ডাকাতের পাল্লায় পড়েছিলাম, তার গল্পই শোনাই। আজকের রাতটা কেন জানি না আমার মনে হচ্ছে গল্প শোনানোর মতোই রাত। হুইস্কির গ্লাসে চুমুক দিতে দিতে যশবন্ত গল্প আরম্ভ করল। যশবন্তের সে গল্প আজ আর হুবহু মনে নেই, তাই আমার জবানিতেই বলি। গরমের দিন, ফুরফুর করে হাওয়া দিয়েছে শালবনের পাতায় পাতায়। মহুয়ার গন্ধ সমস্ত পাহাড় বন মাতাল হয়ে উঠেছে। শাল ফুলের সুগন্ধি রেণু জঙ্গলময় উড়ে বেড়াচ্ছে হাওয়ার সঙ্গে। আমি আর বমরু বসে আছি একটা পাইসার গাছের ডালে। গাছের নিচ দিয়ে বয়ে চলেছে লুকাইয়া নালহা, পাহাড়ি ঝর্ণা। এখন জল সামান্যই আছে। নদী রেখার এখানে ওখানে বড় ছোট কালো সাদা পাথর। নদীর দুপাশে বড় বড় শাল গাছের ছায়া ঝুঁকে পড়ে জলের আরশিতে মুখ দেখছে। আমরা বসে আছি ভাল্লুকের আশায়। আমাদের প্রায় হাত 25 দূরে নদীর প্রায় কিনারা ঘেঁষে একটি ফল ফার্নাত ঝাঁকড়া মহুয়া গাছ। ঝুমরু গ্যারেন্টি দিয়ে নিয়ে এসেছে যে ভাল্লুক মহুয়া খাবেই। অতএব জুয়ারির মতো বসে আছি তো বসেই আছি। চাঁদটা আরো বড় হলো। চাপা ফুলের রং ছিল এতক্ষণ, এবার সেই প্রথম যৌবনের হারিদ্রাভা ঝরিয়ে দিয়ে অকলঙ্ক সাদা হলো। তারপর ঝুরঝুরিয়ে ঝরতে লাগলো চাঁদ এই পালামো জঙ্গলের আনাচে কানাচে। চাঁদ যত রূপখাড়া হতে লাগলো ততই চারিদিকে বন পাহাড় ধীরে ধীরে আলোকিত হয়ে উঠতে লাগলো। নদী রেখায় পাথরের ছায়াগুলোকে থাবা গেরো বলে। এক একটি কালা সোন চিতোয়া বলে ফুল হতে লাগলো। সোজা সামনে লতের জঙ্গল, বায়ে গাড়ুর বিখ্যাত পাহাড়, ডাইনে রাতের মহাবারণে মন্ডুর জঙ্গলের সীমা দেখা যাচ্ছে। এই পূর্ণিমার রাতের মায়ায় সব মিলেমিশে এক হয়ে সমস্ত প্রকৃতি শুধুমাত্র একটি সুগন্ধি শ্বেতা সত্তায় প্রকাশিত হচ্ছেন। 8টা প্রায় বাজে, তবু ভাল্লুকের ভয় নেই। রাইফেলটা আড়াআড়িভাবে পায়ের উপর রেখে পেছনের ডালে হেলান দিয়ে একটু আরাম করে বসার চেষ্টা করছি। ঝামরুর মুখ দিয়ে মহুয়ার তাড়ির এমনই খুশবু বেরোচ্ছে যে আমার মনে হলো ভাল্লুক যদি আদৌ আসে তো মহুয়া গাছে না এসে ঝামরুর মুখ চাটতে আসবে। এদিকে পাটাও টানটান করছে এমনভাবে এতক্ষণ বসে থেকে থেকে। যথাসম্ভব কম শব্দ করে পাটা ঠিক করে বসছি। এমন সময় নদীর রেখায় আমাদের থেকে বেশ অনেকটাই দূরে কি একটা আওয়াজ শুনলাম। কান খাড়া করে শুনতে মনে হলো যে সে শব্দ দেহাতি নাগরা জুতোর নিচের লোহার নালের সঙ্গে পাথরের ঘষা লাগার শব্দ। তার মানে কোনো লোক লুকুইয়া নালহা ধরে এদিকে আসছে। কানে কানে ঝুমরুকে শুধোলাম, कोई बारूदी बंदूकवाला है क्या? ঝুমরু উত্তরে ওর হাত দিয়ে প্রায় আমার মুখ চাপা দিয়ে ফিসফিসিয়ে বলল, बात मत कीजिए हजूर, लगता कि सुगंध सिंह आ रहा है, बिल्कुल चुप रहिए। সুগন্ধ সিং কে এবং তাকে এমন ভয় করবারই বা কি আছে তখন শুধোবার উপায় ছিল না। তবু রাইফেলটাকে আনসেফ করে ডান হাতটা কুদোর কাছে চেপে ধরে সেই জ্যোৎস্না প্লাবিত বন পাহাড়ের অপরিচিত ও ভয়ানক সুগন্ধ সিং এর পদক্ষেপ শুনতে লাগলাম। খাটাং খাটাং নালের আওয়াজ হচ্ছিল। যদি সে শিকারী হতো তবে সে নিজের আগমন বনে বনে এমন করে প্রকাশ করত না। দেখতে দেখতে দূরে একটা বড় কালা পাথরের আড়াল থেকে একটি দীর্ঘদেহী কালো ছিপছিপে লোক বেরিয়ে এলো। গায়ে একটি দেহাতি ফতুয়া, পরনে মালকোচা মারা ধুতি, কাঁধের ওপর শোয়ানো টেলিস্কোপিক লেন্স লাগানো একটি রাইফেল, চাঁদের আলোয় চকচক করছে। লোকটি বড় বড় পা ফেলে এগিয়ে আসছিল। মাঝে মাঝে কেন্দু পাতার পাকানো বিড়িতে সুখ টান লাগাচ্ছিল। সে আমাদের দেখতে পেল না,
দেখতে পাবার কারণও ছিল না, কারণ আমরা যে পাইসার গাছে বসেছিলাম সেটা রীতিমতো ঝাঁকড়া। সুগন্ধ সিং নাগড়া খটখটিয়ে আমাদের সামনে দিয়ে হেঁটে গিয়ে লুকাইয়ার নালহা ধরে ডাইনে মোড় নিল। লোকটা চলে যাওয়ার পর ঝমরু নিঃশ্বাস ফেলে বললে, বাপ্পা রে বাপ্পা, বন দেবতা কা দোয়া সে বড়ি জোর বচ গয়ে আজ। আমি শুধলাম, লোকটা কে, তাকে এত ভয়েরই বা কি? ঝাবরু চোখ বিস্ফারিত করে বললে, ডাকাইত बा और कौन? कितना आदमी को जान से मारा, उसका कोई ठिकाना नहीं। मारे क्या ना, कौन जानता, शायद बदला लेता होगा। बदला किसेर? उत्तरे झुमरू बोलो, सुगन सिंहेर बाबा मा बुढ़ी ठकमा ও ছোট বোনকে পাশের পাহাড়ে অবস্থাপন্ন মাহাতো একসঙ্গে ঘরে পুড়িয়ে মেরেছিল। এ পর্যন্ত সুগন্ধ সিং সেই মাহাতো পরিবারের 4 জনকে খুন করেছে। তাছাড়া তার পথে যারা বাধা দিতে এসেছে তারা যে কত খুন হয়েছে তার লেখাজোখা নেই। বললাম, পুলিশ নেই, পুলিশ কি করে? ঝমরু বলল, পুলিশ থাকবে না কেন, ডিআইজি সাহেব একবার নিজে এসেছিলেন বড় ফৌজ নিয়ে, সুগন্ধ সিং এর নাগাল পেলেন না। সোন চিতুয়ার মতো সেয়ানা এই সুগন্ধ সিং, তাছাড়া ধরতে পারলে সাক্ষী হয়তো জোগাড়ই হবে না, কারণ সাক্ষী রেখে তো কেউ খুন করে না। তারপর একটু থেমে বলল, बहुत मुश्किल का बात, ये तमाम जंगल ले उसकी राज है। ভয় করে না, শিকারে শিকারে ঘুরিস? ভয়? ঝমরু সগড়বে তাড়ি খাওয়া কামার্ত মুখখানা আমার দিকে ফিরিয়ে বললে, ঝুমরু কাকে ভয় করে না, बाप की बेटा सिपाही का घोड़ा, कुछ नहीं तो थोड़ा थोड़ा। শুধলাম, ভয় করিস না তো মারলি না কেন তখন সুগন্ধ সিংকে? ঝুমরু বলল, जीने दीजिए हुजूर कुत्ता को, साल डाकाइत को। এমন গড়বড় করে ইতিহাস বলার পরেও যে কোনো জানোয়ার এ তল্লাটে আসবে তা আমার মনে হলো না। ঝুমরুকে সে কথা জানাতেই সে মহাবিক্রমে প্রতিবাদ করে বলল, বেফিক্র রহিয়ে হুজুর, হিয়া কা ভল সব বহেরা হ্যায়, অর্থাৎ ঘাবড়াবার কোনো কারণ নেই, এখানকার ভাল্লুকরা সব কালা। অতএব নড়ে চড়ে ঠিক হয়ে বসলাম। কতক্ষণ বসে থাকতে হবে এই তাড়িখড়ের পাল্লায় জানি না। এমন সময় আমাদের ঠিক পেছন থেকে জলদ গম্ভীর গলায় কে যেন বললে, মেহরবানি করকে যারা উতারকে আইয়ে সাহাব। চমকে তাকিয়ে দেখি আমাদের দিকে রাইফেল উঁচিয়ে সুগন্ধ সিং দাঁড়িয়ে আছে। সেই মহাবিশ্ব রাতে চাঁদের আলোর বটি কাটা জাফরিতে দুটি পাকানো গফ সমেত সুগন্ধ সিং এর মুখের কথা এখনো মাঝে মাঝে মনে পড়ে। রাইফেলটা আমার হাতে ধরাই ছিল, সেটাকে ওঠাবার চেষ্টা করতেই সুগন্ধ সিং ওর রাইফেলের নলটা আমার পিঠে ঠেকিয়ে দিল। ঝুমরু সেই সময় ইচ্ছা করলে ওর গাদা বন্দুক দিয়ে গুলি করতে পারত, কিন্তু করল না। সুগন্ধ সিং নবাবী কায়দায় বলল, आपको রাইফেল মুছে দিজিয়ে সাহাব। বুঝলাম আপত্তি করে লাভ নেই, ভয় পেয়েও লাভ নেই। সুগন্ধ সিং আমার রাইফেলটা কাঁধে ঝুলিয়ে ওর রাইফেলটা বগলে চেপে যেন অনুনয় করে বলল, আপ চলা যায়। ঝমরুর গাদা বন্দুক গাছের ডালে যেমনই ছিল তেমনই রইল। সুগন্ধ সিং মানা করলো ঝমরুকে ওতে হাত দিতে। তারপর আমাদের নিরুদ্দেশ যাত্রা শুরু হলো। আগে ঝমরু, তারপর আমি, সকলের পিছনে সুগন্ধ সিং। মাঝে মাঝে পেছন থেকে সংক্ষিপ্ত আদেশ আসছে, ডাইনে বায়ে নিচে সে ইত্যাদি। চলতে চলতে ঝুমরু কথা বলল, हम लोगों को कहाँ लिए जा रहा है जी? বালার সঙ্গে সঙ্গে আমাকে টপকে গিয়ে সুগন্ধ সিং ঝমরুর ঘাড়ে পড়ল।
ঘাড়ে পড়ে রাইফেলের কুঁদো দিয়ে চোখের নিমিষে ওকে এক ঘা কষালো। ঘা খেয়ে ঝমরু পাথরের ওপর ছিটকে পড়ল। ওর কুনুই ফেটে ফিনকে দিয়ে রক্ত বেরোতে লাগলো। সুগন সিং ওকে লাথি মেরে উঠিয়ে বলল, চল চল, সো গায়ে মেরি টিকায়েত কা বেটা। আমার ডান দিকে একটা দাঁতে পোকা ছিল, বেশ ব্যথা ছিল গালে। মনে মনে প্রার্থনা করলাম ভগবানের কাছে যে সুগন সিং আমাকে আর যেখানেই মারুক ডান গালে যেন না মারে। পথে যে কত নদী পেরোলাম তার ইয়ত্তা নেই। কাক জ্যোৎস্নায় হাসছে চারদিক, আর সেই অসহনীয় নিস্তব্ধতা মথিত করে বনে পাহাড়ে আমরা হেঁটে চলেছি। সুগন সিং এর নাগড়ার নালের সঙ্গে পাথরের ঘষা লেগে খাটাং খাটাং শব্দ হওয়া ছাড়া আর কোনো শব্দ নেই। প্রায় আধ ঘন্টা খানেক হাঁটার পর আমরা একটি ছোট্ট মালভূমিতে এসে পৌঁছলাম। গভীর জঙ্গলের মধ্যে কিছুটা জায়গা আবাদ করা হয়েছে জঙ্গল কেটে। ছোট ছোট 3-4টি কুড়ে ঘর, মাটির দেওয়াল, খাপড়ার চাল। ঘরের মধ্যে মধ্যের ঘরটি অপেক্ষাকৃত বড়। সেই বড় ঘরটিতে মিটমিট করে কেরোসিনের কুপি জ্বলছে। কিন্তু জায়গাটা এমন ভুতুরে মনে হলো যে বিশ্বাস হলো না এখানে আদৌ কেউ থাকতে পারে বা থাকেও না হয়তো। এখানেই বোধহয় আমাদের কোর্ট মার্শাল হবে, ভগবান জানেন। সেই শব্দহীন জগতে আমরা 3টি প্রাণী প্রেত মূর্তির মতো এসে দাঁড়ালাম। ঘরগুলোর কাছে একটি ঝাঁকড়া শাওয়ান গাছ, তার নিচে গোটা 2 পাই পাতা আছে। সুগন সিং আমাদের সেখানে গিয়ে বসতে ইশারা করে সাবধানে সেই মধ্যের ঘরের সামনে গিয়ে দাঁড়ালো। ভেতরে উকি দিল, তারপর ডাকলো, সুরাতিয়া, হে সুরাতিয়া। চাঁদের আলোয় ডাকাইত সুগন সিং দাঁড়িয়েছিল। ভালো করে দেখলাম, ছিপছিপে হলে কি হয়, শরীরে অসম্ভব বল রাখে সে, তা গড়ন দেখলেই বোঝা যায়। চোখ দুটো দিয়ে যেন বুদ্ধি ঠিকরে পড়ছে, কিন্তু বেশ শান্ত সমাহিত। গোপ দুটো না থাকলে ওকে কেউ ডাকাত বলে বিশ্বাসই করতো না। কপালে কি আছে জানি না, তবে সত্যি বলতে কি, ঝুমরু জামা কাপড় রাখতে ভেসে যেতে দেখেও আমার বেশ মজা লাগছিল। শেষ পর্যন্ত কি হয় দেখাই যাক না, এই কথাই প্রথম থেকে ভাবছিলাম। এদিকে ঝুমরু মাঝে মাঝে ওর রক্তাক্ত জামা কাপড়ের দিকে তাকাচ্ছে আর বলছে, হারাম और जीना नहीं है। আবার ডাকলো সুগন সিং, সুরাতিয়া, এ সুরাতিয়া। সেই চাঁদনি রাতে ঘুম পাড়ানি রাতের ঘরে জানি না কোন সুন্দরী ঘুমিয়েছিল। সে আনন্দে ঘুম ভাঙা গলায় চিকন সারে ভেতর থেকে শুধোলো, কন? উত্তরে সুগন সিং হাসতে হাসতে বলল, और कौन, तुहर सुगन बा। তারপরে দৃশ্যের জন্য মনে মনে তৈরি ছিলাম না। মেয়েটি প্রায় দরজা ভেঙে বাইরে এসে শ্রাবণ মাসের কোয়েল নদীর স্রোতের মতো সুগন সিং এর বুকে আছড়ে পড়ল। আর সুগন তাকে রাইফেল ধরা হাতেই জড়িয়ে ধরে এমনভাবে ও এতক্ষণ ধরে চুমু খেলো যে আমার মনে হলো প্রথম দাড়ি কামানোর পর থেকে ডাকাতের পুঞ্জীভূত সমস্ত কামনা সেই একটি চুমুতে কেন্দ্রীভূত হলো। সুগনের সব ব্যাপারেই ডাকাইতি। আলিঙ্গনের ঘোর কাটতেই মেয়েটির নজর যেই হতভাগ্য আমাদের দিকে পড়ল, অমনি সে লজ্জায় মরে গিয়ে শাড়িতে ঢেউ তুলে জ্যোৎস্না সাঁতরে ঘরে গিয়ে দুয়ার দিল। আর সুগন সিং হাসতে লাগলো, হা 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 করে। এতক্ষণে সুগন সিং এর যেন মনে পড়লো আমাদের কথা। হঠাৎই খুব বিনয়ের সঙ্গে বলল আমাকে, তশরিফ রাখিয়ে সাহাব, তশরিফ রাখিয়ে। সসংকোচে বসলাম চৌপায়াতে। পাশের কুড়ে থেকে একটি লোক যেন মন্ত্রবলে বেরিয়ে এলো। সুগন সিং তাকে আদেশ করল, হে রামরিচ, শরবত লাও।
প্রায় 10 মিনিটের মধ্যে পাথরের গেলাসে করে শরবত এলো। মনে হলো সিদ্ধির, কিন্তু জিজ্ঞাসা করতে সাহস হলো না। তখন প্রাণের দায়। আমি সুগন্ধি শরবতটাও রসিয়ে খেতে পারলাম না। কিসের শরবতটা কে জানে, এ হয়তো জীবনের শেষ খাওয়া। সুগন্ধ সিং নাগড়া খুলে মাটিতে বসে পড়ল, যেন আমাকে সম্মান করার জন্যেই। বসে বসে গোফে তা দিতে লাগলো। কাছ থেকে ওকে দেখলাম। খুব বেশি হলে 30 বছর বয়স হবে। হঠাৎ সুগন্ধ সিং কথা বলল, মুঝ পর নারাজ না হো সাহাব, আমি আপনাকে এবং আপনার মিথ্যেবাদী অনুচরকে এতখানি রাস্তা কষ্ট দিয়ে এনেছি শুধু আমি যে ডাকাত নই সে কথাটা জানাতে। আমার পরিবারের সকলকে এই গিদ্ধার মাহাতো পুড়িয়ে মারল, তখন কি বা বয় সাহাব। একদিন কূপ কাটাতে গেছি গাড়ুর জঙ্গলে, ফিরে এসে দেখি সমস্ত বাড়ি পুড়ে ছাই। তার মধ্যে মার ঠাকুমার এবং বোনের রূপোর গহনা খুঁজে পেয়েছিলাম, ছাইয়ের সঙ্গে মিশেছিল। বাবার কোনো চিহ্ন পায়নি, সবই ছাই হয়ে গিয়েছিল। আমার দিদিকে সে ঘটনার 2 মাস আগে একদিন মাহাতো ধরে নিয়ে গেছিল। সেখান থেকে পালাবার সময় রাতের বেলা ভাল্লুকের মুখে পড়ে। আপনারা তো ভাল্লুক শিকারে এসেছিলেন, তাই না? ভালা, আমিও খুব ভালো মারি। দিদি মারা যাওয়ার পর থেকে বেশি করে মারি। তাছাড়া মাহাতোও মারি। টিকায়েত মারিনি এ পর্যন্ত। আজই প্রথম মারব টিকায়েতের বেটাকে। বলে ঝুমরুর দিকে আর চোখে চেয়ে বলল, ওকে পেটে গুলি করে মারব যাতে বেশি কষ্ট পেয়ে মরে। সাহাব, মাহাতো যে আমার পরিবারের সকলকে পুড়িয়ে মারল, কই তার তো কোনো বিচার হলো না। বিচার নেই বলেই রাইফেল হাতে বিচার খুঁজতে বেরোতে হলো আমাকে। उपाय छिलो ना। हुजूर, ये बात तो सही है जो मैं उस लोगों को गोली से भूंज दिया, मगर दुख मुझे यही है कि उस लोगों को आग से जलने नहीं सका। सुगन सिंह तर पर हठात सुधोलो, आप कहाँ के रहने वाला है साहिब? बानिए बल्लाम, बंगाल का। कहाँ का? वो आबार सुधोलो। हमें बानिए बोललाम, कलकत्ता का। कलकत्ता शुने ही सुगन सिंह प्राय चमके उठलो, बोलो, अरे राम, आप तो मेरी ससुराल की आदमी। भले ही हाक छाड़ लो, अरे सुरतिया, इधर आवत जरा। সুরাতিয়া দ্বিধাগ্রস্ত পায়ে এক পা করে ঘর থেকে বেরিয়ে চাঁদে ভিজে সপসপে আঙিনা বেয়ে আমাদের কাছে এসে দাঁড়ালো। মাথায় ঘোমটা টানা, একটু আগের লজ্জা এখনো কাটিয়ে উঠতে পারেনি। ঘোমটার ফাঁকে লজ্জাবনত মুখ থেকে একটি সুকুমারী চিবুক উকি দিচ্ছে। সুগন সিং বললে, अरे साहब कलकत्ता रहने वाली बंगाली। মানে হলো বাঙালি কথাটা শুনেই সুরাতিয়ার ভীষণ অস্বস্তি হলো, কিঞ্চিত ভয়ও পেল। এমনকি মনে হলো ওর পা দুখানি কোনো নিরাপদ আশ্রয়ে ছুটে যেতে চাইছে। সুগন সিং সাহস দিয়ে বলল, আরে ডর কা, বাত করো। সুরাতিয়া মুখ তুলল লজ্জা ভেঙে। দেখলাম একটি সংস্কৃত লাবণ্যময়ী বাঙালি মেয়ে। গড়নটি ভারী সুন্দর, মাথা ভর্তি এত চুল যে খোপার ভাটটা যেন যৌবনের চেয়ে ভারী বলে ঠেকল। সুরাতিয়া পরিষ্কার বাংলায় বলল, আমার 3 পুরুষ বাংলাদেশে, কলকাতায়। আমার বাবার কয়লার ব্যবসা ছিল কলকাতায়, এখনো আছে। বলে আশফুটে থেমে গেল। ঝুমরুর তারির নেশা মারের চোটে কেটে গেলেও সিদ্ধি খেয়ে আবার নেশার মতো হয়েছিল, কিংবা মৃত্যু ভয় এরকম করছিল কিনা জানি না। কিন্তু সে যে কারণেই হোক, সুরাতিয়াকে বাংলায় কথা বলতে দেখে ওর আর সহ্য করার ক্ষমতা রইল না। এ তো বিষয় এক জীবনে অসহ্য। হা রাম বলে এসে চোপায়ায় প্রায় অজ্ঞান হয়ে শুয়ে পড়ল।
সুরাতিয়াকে বললাম, বসো বসো, তোমার নামটা তো বেশ। কথা না বলে সুরাতিয়া মাথা নিচু করে হাসতে লাগলো। সুগান সিং বলল, ও নাম আমি দিয়েছি, ওর আসল নাম ছিল আরতি। আমাদের ঝুমুরের গানের সুর মিলিয়ে আমি ওর নাম দিয়েছি। শোনেননি সে গান? তু কেহরো কচমত ছাতি, তোর सूरत देखी मोड़ा बसल नजरिया, हो बसल नजरिया, हो तन कैसे न दीना, देखबो नजरिया, हो देखबो नजरिया। তার সঙ্গে মিলিয়ে সুরাতিয়া ভালো হয়নি? সুরাতিয়া খিলখিলিয়ে হেসে উঠল। সুগান সিংকে কপট ধামাক দিয়ে বলল, ধেত। আমিও হেসে উঠলাম, মৃত্যু ভয় থাকা সত্ত্বেও। তারপর বললাম, চমৎকার হয়েছে, তুমি তো রীতিমতো কবি হে সুগান। सुगन उत्तर ना दिए बोलो, आप लोग गपशप कीजिए साहब, इतना रोज बाद ससुराल का आदमी आए हैं, मैं चले मुर्गा पकाने। चल रे रामरीच বলে লোকটাকে ডেকে নিয়ে চলে গেল সুগন সিং। যাওয়ার সময় আমার রাইফেল এবং ওর রাইফেল দুটোই আমার জিম্মায় রেখে গেল। হে আচ্ছা, ডাকাতের পাল্লায় পড়া গেল। যা হোক। আরতি আস্তে আস্তে কথা বলছিল। ওদের বাড়ির পাশেই গোয়ালদের খুব বড় বাথান ছিল। সে গোয়ালা সুগানের কিরকম আত্মীয় হতো। বুড়ো মাহাতোকে খুন করে সুগান কলকাতায় গেছিল গা ঢাকা দেওয়ার জন্য। আরতি তখন ক্লাস 9-এ পড়তো, একটু বেশি বয়সেই। আরতি কোনোদিন সুগানকে লক্ষ্য করেনি। গোয়ালাদের কাছে কত গোয়ালি তো আসতো যেত। একদিন শীতকালের বিকেলে স্কুল থেকে বন্ধুর বাড়ি গেছিল পড়া দেখতে। ফিরতে ফিরতে রাত হয়ে গেছিল, টিপটিপ করে বৃষ্টিও পড়ছিল, খুব শীত। গলির মোড়ে বন্ধ ঘোড়ার গাড়িতে সুজন সিং এবং ওর 2 সাকড়ে ওকে জোর করে উঠিয়ে নিয়েছিল, সেখান থেকে হাওড়া স্টেশন এবং সেখান থেকে এখানে। আর এখান চুপ করে রইল আরতি। বুঝলাম সেই সব প্রথম দিনের অনভ্যস্ত ও ক্লান্ত দিনগুলোর কথা মনে পড়ছে। আরতি বলল, প্রথমে প্রথমে অনেক কাঁদতাম এই বর্বরের পাল্লায় পড়ে। আমার বুড়ো বাবার কথা মনে হতো। আর তো আমার কেউ নেই। প্রায় 3 বছর হতে চললে এসেছি। জানি না বাবা বেঁচে আছেন কিনা। এখন ফিরে যাবার কোনো উপায়ও আর নেই। সুগান হয়তো ছেড়ে দিলেও দিতে পারে, কিন্তু আমাকে ফিরিয়ে নেবে কে? আপনাকে আমার বাবার ঠিকানা দেব, আপনি একটু খোঁজ করে আমায় জানাবেন উনি কেমন আছেন। আমি যে বেঁচে আছি এই কথা আবার বলবেন না যেন, বাবার কথা জানতে ইচ্ছে করে। দেখলাম আরতির 2 চোখে 2 ফোঁটা জল চিকচিক করছে। ওকে শুধলাম, সুগন সিং তোমাকে খুব ভালোবাসে না? আরতি লজ্জা পেল, তারপর লজ্জায় মাথা নোয়ালো। বলল, লোকটা বড় ভালো, একেবারে ছেলে মানুষ। আমাকে ধরে নিয়ে এসে যে ও অন্যায় করেছে তাও সব সময় বলে। বলে ওর জীবনের এটাই নাকি সবচেয়ে হীন অপরাধ। ও বড় দুঃখী, ওর সত্যিই কেউ নেই। পৃথিবী জোড়া ভয় আছে, বিপদ আছে, সন্দেহ আছে, আর থাকার মধ্যে এক আমি আছি। তবে আমি মানিয়ে নিয়েছি, এখন আর তেমন খারাপ লাগে না। কেবল এই ভয়টা ছাড়া আর সব কিছুই ভালো লাগে। শুধলাম, তোমাদের কোনো সন্তান নেই সুরাতিয়া? ও বলল, সন্তান হয়েই মারা গেছে এইখানেই 1.5 বছর আগে। আমিও মরতে পারতাম, ডাক্তার ডাকার উপায় ছিল না। তারপর হঠাৎ কি মনে হওয়াতে বলল, আপনি একটু বসুন, আমি দেখে আসি ওরা রান্নার কি করলো। সুরাতিয়া চলে যেতেই ঝুমরু বলল, चलिए साहेब आप भाग जाए, दोनों राइफल तो आपका पास ही है। আমি বললাম, মুরগার ঝোল না খেয়ে আমি 1 পাও নড়ছি না, বড় পরিশ্রম হয়েছে।
ঝুমরু প্রথমে আমার কথা বিশ্বাস করলো না, তারপর অবিশ্বাস করার মতো মনের জোর সংগ্রহ করতে না পেরে আবার শুয়ে পড়ল। আমি বললাম, ব্যথা কেমন, এখনো রক্ত পড়ছে? ও বলল, না, ব্যথাও নেই, রক্তও পড়ছে না। এই শরবতে কোনো দাওয়াই ছিল। সুরাতিয়ার কথা ভাবছিলাম। আমি যদি সুরাতিয়ার মতো কোনো সুগন্ধি মেয়ে হতাম তাহলে আমি এই জীবনকে ঈর্ষা করতাম। কলকাতার থেকে কি হতো জানি না। কলকাতায় একঘেয়ে বৈচিত্র্যহীন দৈনন্দিতার গ্লানির জীবনে এর চেয়ে কি এমন বেশি পেত ওই জানে। সে রাতে অনেক খেলাম, পরম তৃপ্তি ভরে। রুটি, মুরগার ঝোল এবং লেবুর আচার। বিদায় নিয়ে যাওয়ার সময় আরতি কেঁদে ফেলল। ওর বাবা ঠিকানা দিল আর বারবার বলল কাউকে যেন বলবে না যে আমি বেঁচে আছি। সুগন সিং আমাদের লুকাইয়া নালহা পর্যন্ত পৌঁছে দেবে বলল। বারণ করলাম, শুনল না। বলল, চীনে যেতে পারবেন না, কেউই পারে না। এক আকাশ চাঁদের নিচে শহুরে আরতি যে ডাকাইত সুগন সিং এর সুরাতিয়া হয়ে গেছে, সে আমাদের পথের দিকে চেয়ে রইল। ওর কাছে অনেকদিন পর ওর শৈশব আর কৈশোরের কলকাতা এসেছিল, আবার ফিরে চলল আমার সঙ্গে। নুকইয়া নালহারের মুখে যখন এসে পৌঁছলাম তখন রাত প্রায় 2টো। পাহাড়তলিতে রাতচরা পাখি ডেকে ফিরছে। সুগন সিং আমার হাত ধরে বলল, आप विश्वास किया है तो साहब जो मैं डकाइत नहीं हूं। ওর কাঁধে হাত রেখে আমি বললাম, তুমি ডাকাত কেন হতে যাবে সুগন সিং? সুগন সিং কিছু না বলে চুপ করে দাঁড়িয়ে রইল রাইফেলে হাত রেখে। ঝুমরুকে বলল, मुझ पर गुस्सा ना हो भाई, तुम मुझे कुत्ता बोला था इसलिए तुमने जोर सा सिखलाया। कुत्ता पहचानते पहचानते जिंदगी बर्बाद हो चुका। मुझे कुत्ता ना कहो यार, कुत्ता ना कहो, कभी ना कहो। তারপর আমাদের পেছনে সুগন সিং এর ছিপছিপে চেহারা টিটি পাখির ডাকের সঙ্গে চাঁদের ছায়া সন্ধ্যাকার বনে হারিয়ে গেল। এই অবধি বলে যশবন্ত থামল। এক চুমুক খেয়ে নতুন করে একটা ছুট্টা ধরালো। ওর গল্প শেষ হতেই ঝিঝিদের ঝুমঝুমি আবার প্রখর হলো। আমি বললাম, আর কখনো দেখা হয়নি সুরাতিয়া বা সুগন সিং এর সঙ্গে? যশবন্ত বলল, সুগন সিং এর মৃতদেহ দেখেছিলাম, রক্তাক্ত, গুলিবিদ্ধ অবস্থায় প্রায় 1.5 বছর বাদে। ডাল্টনগঞ্জ থেকে পুলিশ ফোর্স এসেছিল, 4 জন পুলিশও মারা গিয়েছিল গুলিতে। আর সুরাতিয়ার সঙ্গে আর দেখা হয়নি, তবে শুনেছিলাম ডাল্টনগঞ্জের চমনলাল বাবু ওকে এনে নিজের বাড়িতে মেয়েদের সঙ্গে রেখেছিলেন সমস্ত শুনে। ও নাকি ঠিক করেছিল প্রাইভেটে স্কুল ফাইনাল পরীক্ষাটাও দেবে, কিন্তু সমাজের শিরোমণির রায় দিয়েছিলেন যে অমন ডাকাতের বউকে ভদ্রলোকের বাড়িতে রাখা মোটেই ভদ্রজনজনিত কাজ নয়। চমনলাল বাবুর নামে ওরা সকলে চতুর্দিকে নানা রকম কুৎসাও রটাচ্ছিল। উনি নাকি নিজের লালসা চরিতার্থ করার জন্য বুনো ময়না এনে নিজের খাঁচায় পুষেছেন। অবশেষে যা হয়ে থাকে তাই হলো। সুরাতিয়াকে একদিন চমনলালের বাড়ির শেষ আশ্রয়ও ত্যাগ করতে হলো। কলকাতায় সত্যি সে আর ফিরে যায়নি, এখনো ডাল্টনগঞ্জেই আছে। ডাল্টনগঞ্জের পাড়া বিশেষ তার বিশেষ কদরও হয়েছে। ইংরেজি জানা দেহপশেরিনীর সে পাড়ায় তখনও অচেনা ছিল। তারপর থেকে সুরাতিয়া বিকিকিনি সরিনীর হয়ে গেছে। গল্প বলা শেষ করে অনেকক্ষণ চুপ করে যশবন্ত বলল, মাঝে মাঝে সুগন সিং এর উপর রাগ হয়। সেদিন চাঁদনি রাতে সুরাতিয়ার গল্প শুনতে শুনতে সুগন সিংকে যে বীর পুরুষের আসনে মনে মনে বসিয়েছিলাম, তাকে সে আসনে আর এখন বসাতে পারি না। সত্যি কথা বলতে কি লাল সাহেব,
দু একটা শারীরিক বীরত্বের নিদর্শন রাখলে এই বীর হওয়া যায় না। সুরাতিয়ার যে শাস্তি তা সুগানের অপরিণামদর্শিতার জন্যেই। সুগান সিংয়ের মতো লোকের নিজের জীবনের সঙ্গে কোনো ভালো মেয়ের জীবন জড়ানো ঠিক হয়নি। সুগান সিংয়ের দৃষ্টান্ত দেখে আমি নিজে অনেক শিখেছি। কেন বলছো ও কথা? আমি বললাম, এই অঞ্চলের লোকেরা আমাকে একটা মস্ত সাহসী বীর বলে জানে। কই, সব কিছু জেনেও চমনলাল বাবুর আশ্রয় হারানোর পর সুরাতিয়াকে তো আমি আশ্রয় দিতে পারিনি। যত বড় বীরই ওই মূর্খ লোকগুলো আমাকে বলুক না কেন, আমার সাহসের প্রচুর অভাব আছে। ভিতরে ভিতরে আমরা সবাই ভীরু। সমাজের প্রতীক বাজ পাখিটা যখন আকাশে উঠে তীক্ষ্ণ সুরে ডাকতে ডাকতে আমাদের মাথার ওপর ঘোরে, তখন আমাদের মতো অনেক সাহসী লোকই মেঠো ইঁদুরের মতো ছুঁই করতে করতে গর্তে ঢোকে। যদি কোনোদিন ওই বাজ পাখিটাকে মারতে পারি লাল সাহেব, সেদিন জানবো আমার রাইফেল ধরা সার্থক হয়েছিল। জুম্মান এসে উড্ডাকের রোজটা সামনে ট্রেতে রেখে গেল। যশবন্ত একসঙ্গে অনেক কথা বলে ফেলেছে, এখন কথা বলছে না। চুটটার আলোয় বারান্দার সায়ান্ধকারে ওর চোখ দুটো চকচক করে উঠছে। শেষ করলাম আজকে বুদ্ধদেব গুহ রচিত একটি অনবদ্য উপন্যাস কোয়েলের কাছের ৪র্থ পর্ব। গল্প পাঠ আপনাদের কেমন লাগছে আমাকে কমেন্ট করে প্লিজ জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে গল্পটাকে একটা লাইক করে দেবেন। আর যদি পারেন তাহলে প্লিজ ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর চ্যানেলে যদি আজকে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন প্লিজ। আর পাশে যে বেল আইকনটি আছে তার অল নোটিফিকেশনটা অন করে দেবেন, তাহলে যে কোনো গল্প আপলোডের সাথে সাথে সেই নোটিফিকেশন আপনার কাছে দ্রুত পৌঁছে যাবে। এই উপন্যাসের পরবর্তী পর্ব নিয়ে আমি চলে আসব আগামীকাল ঠিক দুপুর ৩টের সময়। নমস্কার।